প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব মুক্তাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে, তবে আমি এত বিশদে যাব না। আমি শুধু জানতে চাইব যে আপনার শিক্ষা জীবন সম্পর্কে কিছু। এত বছর পরে শিক্ষা জীবন, আমি ম্যাট্রিক পাস করেছিলাম সিলেট ক্যাডেট কলেজ থেকে। তারপরে একসময় পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি। কোন জায়গা থেকে? ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা। তারপরে MBA করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এই সামান্যই পড়াশোনা। সামান্য পড়াশোনার মধ্যে অনেক কিছু আছে, আমরা বুঝতে পারছি। আপনি কর্মজীবন কবে শুরু করলেন? আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, সম্ভবত তখনই আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তুপখানা ফুডস লিমিটেড। তো ওইটার ব্যবস্থাপনায় অংশ নেওয়া শুরু করি। তারপরে তো জীবন যেভাবে চলে, আমার বাবাও ব্যবসায়ী ছিলেন, জীবিকা নির্বাহের জন্য আমিও ব্যবসায় এসেছি। এইভাবে একের পর এক তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান এসছে আমার হাত ধরে, সেগুলিতে জড়িত হয়ে পড়েছি। আমরা তো জানি আপনার বাবা একজন বিজনেস পার্সনই ছিলেন না, তিনি একজন খুবই নামকরা সংগঠকও ছিলেন। তার হাত ধরেই সিলেটের চেম্বার অফ কমার্সের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে তিনি যখন 1991 সালে যখন তিনি রাজনীতিতে আসলেন, তখন 78-এ 1979 সালে উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং সিলেট 1 থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপির যে রাজনীতি, এই রাজনীতির তিনি প্রতিষ্ঠা লগ্নের একজন খুবই আলোকিত মানুষ হিসাবে উনি রাজনীতি করে গেছেন। সবচাইতে ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আরেকটি বিষয় যখন আমরা দেখলাম, উনি 91 ছাড়াও উনি বোধহয় পরবর্তীকালে 1979-এ উনি প্রথমে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল সেখানে উনি বিজয়ী হয়েছিলেন। তারপরে 91 সালেও সিলেটের একটি মাত্র সিটে কিন্তু বিএনপি পাশ করেছিল, সেটি ছিলেন আপনার পিতা খন্দকার আব্দুল মালিক। তো আপনি যেটা বললেন যে আপনার পারিবারিক সূত্র ধরেই আপনি ব্যবসায় এসেছেন, কিন্তু আমরা দেখেছি যে আপনি সিলেটে ব্যবসা শুরু করলেও পরে ঢাকায় গিয়ে আপনি শিল্প প্রতিষ্ঠা করেছেন, এটা কি ঠিক? হ্যাঁ, আমার প্রতিষ্ঠান ঢাকায়, আমার ব্যবসায়িক কার্যালয় ঢাকায়। আমার পরিবার, আমার স্ত্রী ছেলেমেয়েরাও ঢাকায় থাকেন। তো আমি আমার ঢাকা এবং সিলেট মিলেই আমি আমার সময়টা এইভাবেই আমার বিন্যাস করি। তারপরে আপনি যে শিল্পগুলো, আমরা জানি আপনি সেলফ মেড ম্যান বলতে গেলে, কিন্তু আপনি আপনার যে শিল্প প্রতিষ্ঠানগুলো আপনি প্রতিষ্ঠা করেছেন, এগুলোর মধ্যে কি কি বিজনেস জড়িত আছে? সেলফ মেড এইভাবে বলাটা ঠিক হবে না। সবাই প্রত্যেকের জীবনে চড়াই উতরাই পার হয়ে আগায়। আমাদেরও যেহেতু বললেন বাবার কথা, বাবা যেহেতু রাজনীতিতে ছিলেন, আমাদের আর্থিক সময়টাও রোলার কোস্টারের মতো গিয়েছে, ভালো খারাপ, এবং কখনো কখনো এতই খারাপ যেটি আর বলার মতোই না, এতই খারাপ। তো যাই হোক, আল্লাহ অনেক মেহেরবান। তারপরেও রিজেক্ট তো আল্লাহরই দান, আল্লাহ রেখেছেন, ভালোই রেখেছেন। আর আমার প্রতিষ্ঠানগুলি মূলত টেক্সটাইল মিল। জি, টেক্সটাইলের মধ্যে মানে স্পেসিফিক আপনার বোধহয় টাওয়াল বা এই ধরনের? একটাতে দুটি রপ্তানিমুখী, শতভাগ রপ্তানিমুখী। একটাতে সুতার রং করি, ইয়ান ডাইং, আর আরেকটি টাওয়াল, সেটিও শতভাগ রপ্তানির জন্য। এক্সপোর্ট ওরিয়েন্টেড? পুরোটাই রপ্তানির জন্য, পুরোটাই। এবং আপনি কত বছর ধরে আপনি এই শিল্পে আছেন? তো
20-21 বছর হয়ে গেল। এই 21 বছরে আপনার সুসময়ের বছরগুলি কোনগুলা? আপনি বলেছেন চড়াই উতরাই আছে, কিন্তু না, চড়াই উতরাই আমি আমার বাবার দিক, আমার দিক দুটোই বলছি। আর সুষমের দিকটি ভালো ছিল। ধরেন 2005 থেকে 4-5 থেকে পরবর্তী 10 বছর বলতে পারেন যে আর্থিকভাবে সমস্যা হয়নি, কারণ গ্যাস সরবরাহটা ভালো ছিল। আমরা সরকার যে গ্যাস রপ্তানি করে, প্রাকৃতিক যে গ্যাস সরবরাহ করে, সেই প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, কারণ সেই গ্যাস থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এবং ওয়েট প্রসেসিংয়ের জন্য স্টিম জেনারেট করি বয়লার থেকে সেই গ্যাস দিয়ে। তো সেটি সরবরাহ যতদিন ভালো ছিল ততদিন সমস্যা হয়নি। এরপরে বিভিন্ন কারণে গ্যাস সরবরাহের উত্থান পতন হয়েছে এবং সেটির উপর ভিত্তি করে আমাদেরও উত্থান পতন হয়েছে। তার মানে একটা সময় আপনার একটু খারাপ সময় গেছে এটা? হ্যাঁ, খারাপ সময় এটা আমরা গিয়েছে বলতে পারি। নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতির কারণে। আচ্ছা, আমরা আর বেশি বিস্তারিত যেতে চাই না এই বিষয়ে, যেহেতু আপনি এগুলা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন এবং আশা করি এখন আমরা মনে করি এটা শুধু আপনি আমার সমস্যা না, এটা এই দেশের শিল্পেরই সমস্যা। এটি এই দেশের শিল্পের সমস্যা, কারণ বেশিরভাগ শিল্প একসময় সরকার বিদ্যুৎ দিতে পারেনি, তখন সরকার শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করেছে ক্যাপটিভ পাওয়ার জেনারেট করার জন্য, নিজেরা পাওয়ার জেনারেশন করার জন্য। তো সেইভাবে প্রত্যেকটা শিল্পই নিজস্ব গ্যাস চালিত জেনারেটর নিয়ে এসেছে এবং শিল্পের চাহিদা অনুযায়ী এটি 1 মেগাওয়াট থেকে কারো কারো 30, 40, 50, 60 মেগাওয়াট পর্যন্ত তারা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে। তো একটা সময় এসে যখন সরকার গ্যাস সরবরাহকে নিরবিচ্ছিন্ন রাখতে পারলো না, তখন প্রত্যেকটি শিল্প তার ঝুঁকির মধ্যে পড়ে লোকসানের সম্মুখীন হয়। এটি শুধু আমার না, এটি বাংলাদেশের যাবতীয় শিল্পের এই সমস্যা। তারপরেও আমরা ওয়াকিফাল যারা আমরা যেটা আপনার কাছে জানতে চাই আর কি, যে কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার ছিল কিনা? এই ক্ষেত্রে পলিটিক্যাল প্রেশার ছিল না, বা জিনিসটাকে আপনি এভাবে বলতে পারেন, যারা সরকারি প্রশ্রয়প্রাপ্ত তাদের জন্য এই সমস্যা সমাধানের অন্য পথ খোলা ছিল, যেটি আমাদের জন্য সহজ ছিল না। মানে আমরা বলছি বিগত রেজিমের কথা। হ্যাঁ, বিগত সময় তাদের প্রশ্রয়প্রাপ্ত যারা, তারা সুবিধা পেয়েছে। হ্যাঁ, তা তো পেয়েছি। তারা তো পেয়েছে। তো এই সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তো ব্যবসায় খুবই প্রতিষ্ঠিত, আমরা বলতে পারি। আপনি খুব বিনয়ী, এই জন্য হয়তো আপনি অন্যভাবে বলবেন। রাজনীতিতে আপনি কেন আসলেন? এটা তো এক কথায় উত্তর দেওয়াটা মুশকিল, অনেকগুলি কারণ আছে। একটা কারণ হলো আমার বাবা চাচা ইনারা রাজনীতিতে ছিলেন। তো শুরু থেকে যে বাড়িতে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি, তার মধ্যে একটা রাজনৈতিক আবহ ছিল এবং এই বোধটা সবসময় কাজ করত, যদি সুযোগ পাই তাহলে এই দেশ গঠনে আমার যতটুক সীমিত ক্ষমতা, মানে ইন মাই ভেরি হাম্বল ক্যাপাসিটি, আমি আমার তরফ থেকে যতটুকু কন্ট্রিবিউট করা সম্ভব সেই কন্ট্রিবিউশনটা করার চেষ্টা করব। এটি ছিল মূলত কারণ আশপাশে তাকালে আপনি দেখবেন যে অনেক পলিসি ইস্যুস আছে যেগুলিতে আসলে সততার সাথে মনোনিবেশ করা দরকার। আমাদের আশপাশে অনেকগুলি জিনিস আমরা দেখি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে অনেক জিনিস দেখি, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে দেখি। আমাদের মানে এই দেশটা তো তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। এখানে আপনি যদি তাকান তো একটা দিকেই আপনার যাওয়ার রাস্তা আছে, ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে আপনার উপরে উঠার সুযোগ আছে। আপনি পলিসি ডিসকোর্স বলেন, প্রপার পলিসি ফ্রেমিং বলেন, অর্থনৈতিক নীতিগুলি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বলেন, ব্যাংকিং নীতি সুষ্ঠুভাবে পরিচালনা করার বলেন, নতুন ইনভেস্টমেন্ট ক্লাইমেট সৃষ্টি করার কথা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার কথা বলেন, সিভিল ব্যুরোক্রেসিকে একটা 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 প্রপার ওরিয়েন্টেশনের আনার কথা বলেন। আপনার রাষ্ট্র যে স্তম্ভের উপর দাঁড়ায় সেই পিলারগুলির যে ডিস্টরশন, এগুলিকে ঠিক করার কথা বলেন। মানে প্রত্যেকটা জায়গায়
আপনার কাজ করার সুযোগ আছে এবং নিয়ে যাওয়ার সুযোগ আছে ইন অ্যাসেন্ডিং অর্ডার। আর তো নিচে যাওয়ার জায়গা নেই। যতটুকু নিচে যাওয়া সম্ভব আমরা এতদিনে সেটা বটম আউট করে ফেলেছি। তো সংক্ষেপে এইটুকুই আপনাকে বলতে পারি যে রাজনীতি করার মোটিভেশনটা হলো এই দেশের রাজনীতিতে বা এই দেশের সামগ্রিক ব্যবস্থাপনায় যে কারোর জন্যই কাজ করার সুযোগ অনেক, যদি সেই কাজের পরিবেশ থাকে, সুযোগ থাকে। আপনি যে কথাগুলো বললেন এর সূত্র ধরেই যদি আমরা বলি যে তাহলে তো একটা আমূল সংস্কারেরও প্রয়োজন আছে। সংস্কারের তো প্রয়োজন আছে। সংস্কারটা ইদানিং খুব একটা ক্যাচ ফ্রেজ হয়ে গেছে সংস্কার। হ্যাঁ, সংস্কার মানেটা কি? আপনার বিদ্যমান ব্যবস্থাটার কোনো কোনো অংশে পরিবর্তন দরকার, অ্যাডজাস্টমেন্ট দরকার, অ্যাডাপ্টেশন দরকার, অথবা চেঞ্জ দরকার। এটার নাম হচ্ছে সংস্কার। সংস্কার কিন্তু কিয়ামত পর্যন্ত এটি শেষ হবে না, এটির চাহিদা। কারণ প্রত্যেকটা সময়ে আপনি ফিল করবেন যে আপনার আরও উন্নয়নের সুযোগ আছে, আরও আপনার সিস্টেমটাকে ব্যালেন্স করার সুযোগ আছে। কিভাবে করবেন? পরিবর্তন করবেন, কিছু অ্যাডজাস্ট করবেন, কিছু অ্যাডাপ্টেশন করবেন। এটির নামই সংস্কার, এটি রিফর্ম, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে আমাদের এইখানে যেহেতু স্বাধীনতার পর থেকেই তো আমাদের প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠার কাজটি শ্লথ ছিল, আর গত 15 বছরে আমরা এক্স্যাক্টলি উল্টা রথে চলেছি নষ্ট করার জন্য। সেই জন্য এখনকার আপনি এটাকে সংস্কার বলেন আর পুনর্গঠন বলেন, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা বিধি ব্যবস্থা একটা প্রপার ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, এটি হচ্ছে এখনকার মানে মানে কল অফ দি টাইম, এখনকার সময়ের এটি চাওয়া। তো সেইখানে আপনি যদি বলেন সংস্কার, হ্যাঁ সংস্কার, অথবা পুনর্গঠন বললে পুনর্গঠন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দুর্নীতি দমন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, ইভেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, ফরেন পলিসির ক্ষেত্রে বলেন, আপনার মানে এটা তো বলবো কি, আপনি গত 15 বছরে মসজিদে ইমাম সাহেবরা স্বাধীন মতো খুতবা দিতে পারে নাই। আপনি মন্দিরে যখন পূজা হয়েছে, পূজার সময় হিন্দু মুসলমান সবাই আতঙ্কে কাটিয়েছে যে কখন কোন সাবোটেজ করবে গভর্নমেন্ট, এবং সেটির উদ্দেশ্য হবে একটা কমিউনাল ডিসহারমনি ক্রিয়েট করা। তো তার মানে কি, আপনার শুধু সরকারি বিধি ব্যবস্থার মধ্যে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে না, মানুষের মননশীলতার মধ্যে, চিন্তাভাবনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আনার, ওরিয়েন্টেশনটা ঠিক করার একটা বিরাট চ্যালেঞ্জ এখন সামনে। এটাকে আপনি রিফর্ম বলেন, নতুন করে গঠন বলেন, যাই বলেন, দি ওয়ার্কলোড ইজ অ্যাহেড অফ আস। এই সাথে আমি একটু আপনার সাথে আলোচনা যেটা বুঝলাম যে সংস্কারের ব্যাপারেও আপনাদের সমর্থন আছে, যে এটা চলমান একটা প্রক্রিয়া, এটা চলতে দিতে হবে। সমর্থন না, সমর্থন কথাটা বললে আমাদের তরফ থেকে আমরা এটার উপর যে এমফেসিস দিচ্ছি, জোর দিচ্ছি, সেটা একটু হালকা হয়। সংস্কার হচ্ছে আমাদের কমিটমেন্ট, এবং এই কমিটমেন্টটাকে জাতির সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যে আমরা তিনটি উপস্থাপনা করেছি। প্রথমত, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি তার সময়ে, মানে তিনি যখন সুস্থ ছিলেন এবং দায়িত্ব পালন করছিলেন, ভিশন 2030 আমরা সামনে নিয়ে আসি তার উপস্থিতিতে। সম্ভবত হোটেল ওয়েস্টিনে প্রেজেন্টেশনটা হয়। হ্যাঁ, তারপরে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা উপস্থাপন করেন। এরপরে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার পরে আরও 4টি দফা সংযুক্ত হয়ে একটি 31 দফা প্রণয়ন করা হয়। তার মানে সংস্কার আমরা সমর্থন করি না, সংস্কার আমাদের কমিটমেন্ট, আমরা সুনির্দিষ্টভাবে এই সংস্কারগুলি করতে চাই। এটা আমরা বুঝলাম। এখন আপনাকে আমি একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই, একটু অতীতের দিকে নিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন তিনি মেজর ছিলেন, তিনি স্বাধীনতার ডাক দিলেন এবং তিনি রিভোল্ট করলেন, এবং তার ইস্ট বেঙ্গল রেজিমেন্টও রিভোল্ট করলো। এরপরে তো আমাদের মুক্তিযুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি তো চলে গেলেন, ওনার দায়িত্বে চলে গেলেন, কিন্তু তাকে আবার আসতে হলো 7ই নভেম্বরে।
আসার পরে যে ধারাবাহিকতায় তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে আমরা তখন ছাত্র, আমরা যেটা দেখলাম যে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি, গণশিক্ষা, গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নগ্নপট ডাক্তার, এগুলা ছাড়াও তিনি মহিলা সংস্থা, যুব সংস্থা, শিশু সংস্থা, জাতীয় শিশু কিশোর সংগঠন সহ যে উনি যে সংগঠনগুলা করে গেছিলেন, যে কাঠামোটা দাঁড় করিয়েছিলেন, এই কাঠামোর উপর দাঁড়িয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো একটা রাজনীতি উনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং এটা কিন্তু বারবার অন্য রাজনীতিকে কাউন্টার দিয়েছে এবং এটা টিকে থেকেছে। তো আপনারা যারা অনেক আশা ভরসা জাতি, আপনাদের মতো যারা রাজনীতি করছেন, তাদের প্রতি অনেক প্রত্যাশা জন্মেছে, এই প্রত্যাশাগুলো আপনারা কিভাবে পূরণ করবেন? এটিও আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আপনার যে সময়টাতে সব থেকে বেশি কন্ট্রিবিউট করার সময়, সেই সময়টা আমরা হয় পার হয়ে গেছি অথবা পার হয়ে যাচ্ছি। মানে একটা দেশের জন্য এটা একটা বিরাট লস যে এই দেশটা 1 বা 2 জেনারেশনের নেতৃত্বের পিক টাইম থেকে বঞ্চিত হয়েছে। এই সমস্ত ভোটার ছাড়া নির্বাচন, রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের মধ্যে মানে একটা আরেকটার সাথে বিভেদ, এগুলি এবং নেতৃত্বহীন রাজনীতি, মানে যে রাজনীতির কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য লুটপাট, ক্ষমতা দখল করে রাখা, এগুলির ভিতর দিয়ে 15-20 বছর পার করে দেশেরও 12টা বাজিয়েছে। আর যেটা বললাম, জিয়াউর রহমান, শহীদ জিয়া যে জিনিসটা দেখিয়েছেন তার অত্যন্ত স্বল্পকালীন সময়ে, সেটি হলো কারো যদি কমিটমেন্ট থাকে, দেশপ্রেম থাকে এবং ইনস্টিটিউশনগুলি বিল্ড আপ করার তার লক্ষ্য স্থির থাকে, তাহলে অল্প সময়ের মধ্যে কত যুগান্তকারী পরিবর্তন করা সম্ভব, তার একটি নমুনা শহীদ জিয়া তার 3.5, 4, 5 বছরের মধ্যে দেখিয়েছেন। উনি তো শহীদ হয়েছেন 46 বছর বয়সে, এত কিছু করে 46 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো আমাদের ওনার সময়কার চ্যালেঞ্জগুলি ছিল একরকম, এখনকার চ্যালেঞ্জগুলি আরেকটু ভিন্ন মাত্রায় এসেছে। আপনি সব চ্যালেঞ্জকে ডিসকাউন্ট করতে পারবেন না, তার অনেক চ্যালেঞ্জের সাথে এখনকার চ্যালেঞ্জের মিল আছে, কিন্তু পরিবর্তিত সময় এটার স্কেল ডিফারেন্ট, সাথে নতুন কিছু উপাদান যোগ হয়েছে। ফরেন পলিসির ক্ষেত্রে তখনও প্রতিবেশী দেশের বিরোধিতা ছিল, এখনকার বিরোধিতাটা একটু ভিন্ন ডাইমেনশন নিয়ে ভিন্নভাবে উপস্থিত হয়েছে। ওই সময় আমাদের এখানে রোহিঙ্গারা, এত সংখ্যায় রোহিঙ্গারা আশ্রিত ছিল না। শহীদ জিয়ার সময় 78 সনে একবার রোহিঙ্গা পাঠানোর চেষ্টা হয়েছে, রোহিঙ্গারা এসছে এবং শহীদ জিয়ার দৃঢ় পররাষ্ট্র নীতির কারণে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। সে একই জিনিসের পুনরাবৃত্তি হয়েছে বেগম জিয়ার সময়। বেগম জিয়ার সময় রোহিঙ্গারা এসছে, ওই একই পররাষ্ট্রনীতি অনুসরণ করার কারণে দ্বিতীয়বারও রোহিঙ্গাদের ফেরত নিতে বার্মা সরকার বাধ্য হয়েছে, মায়ানমার সরকার এখনকার। দ্বিতীয়বারের উপাদান ছিল, প্রথমবার এটার সাথে UNHCR জড়িত ছিল না, যারা এসছে তারা সদল বলে তাদের চলে যেতে হয়েছে। পরের বার যখন UNHCR মানে ইন্ডিয়ান নেশনস হিউম্যান রাইটস কমিশন যোগ হলো, তখন মাঝখানে একটা কথা আসলো যে তারাই প্রত্যাবাসিত হবে যারা উইলিং, আনউইলিং কাউকে প্রত্যাবাসিত করা যাবে না। তো UNHCR যুক্ত হয়ে একটা দীর্ঘ সময় প্রত্যাবাসন কাজটা সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে 96-2001 আওয়ামী লীগ সরকার এসেছিল, কিন্তু থামেনি, প্রত্যাবাসন চালু ছিল। শেষের দিকে বোধহয় 1.5 লাখ রয়ে গেছিল, না হলে বা লাখের নিচে কিছু একটা সংখ্যা ছিল, বাদ বাকিরা ছিল। যাই হোক, সেই প্রমাণিত সফল পররাষ্ট্রনীতি বাদ দিয়ে আমরা ভিন্ন নীতি অবলম্বন করেছি, যে কারণে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা তো আমরা সবাই জানি। চায়নাকে খুশি করার জন্য এই পৃথিবীর দুস্থতম একটি জনগোষ্ঠীকে শেখ হাসিনার সরকার কুরবানি দিয়ে গিয়েছে। যাই হোক, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতি অন্য কোনো একটা সম্ভাবনার দরজা খুলতে পারে। তো সেইভাবে শহীদ জিয়ার সামনে চ্যালেঞ্জ ছিল, শিল্প বলতে কিছু ছিল না, যেগুলি ছিল সেগুলি ছিল ধ্বংসপ্রায়। পাকিস্তানি মালিকরা পরিত্যক্ত মিল ফ্যাক্টরি রেখে চলে গিয়েছিল,
আর বাংলাদেশি মালিকানায় যেগুলি ছিল সেগুলি তৎকালীন শেখ মুজিব সরকারের জাতীয়করণ করার কারণে সব লাভজনক শিল্প লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। শহীদ জিয়া এসে ব্যক্তি খাতে আবার কলকারখানা চালু করার মানে কলকারখানা স্থাপন করার সুযোগ দেন, ব্যাংকের লাইসেন্স দেন। সেই ব্যাংকগুলি প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এরশাদ আসার পরে, কিন্তু সূচনা ছিল শহীদ জিয়ার সময়। উনি জাতীয়করণ তুলে দিয়েছিলেন এবং ব্যক্তি মালিকানায় শিল্প স্থাপনের অনুমতি দিয়েছিলেন। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের সুযোগ অবারিত হয়েছিল। আপনার 2 বছর আগে দুর্ভিক্ষের কবলে পড়ে লাখ লাখ লোক নিহত হয়। উনি দ্রুত খাদ্যের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। আপনার বাংলাদেশের বিস্তীর্ণ জমি ছিল 1 ফসলি, কম ছিল 2 ফসলি। সেচের ব্যবস্থা করা 1 ফসলি জমি 2 ফসলি হয়, 2 ফসলি জমিগুলি 3 ফসলি হয়। এই যে ধ্বংসপ্রায় একটি দেশ, যেই দেশকে প্রভাবশালী পশ্চিমা বিশ্ব ডিসকাউন্ট করে দিয়েছে, যেই দেশের কোনো ভবিষ্যৎ নাই, এটা একটা তলাবিহীন জুড়ি, অল্প কয়েক দিনের মধ্যে, মানে ইন ম্যাটার অফ ফিউ মান্থস, নট ইভেন ইয়ার্স, তিনি এই দেশের মানুষের মধ্যে এই অনুভূতিটা জাগাতে সক্ষম হয়েছিলেন যে আমাদের এই সামর্থ্য আছে এই দেশটাকে একটা ভায়াবল, কার্যকরী, ফাংশনাল স্টেট হিসাবে আমরা পরিচালনা করতে সক্ষম। এবং এই বোধটার নামই তো জাতীয়তাবোধ। এই ভূখণ্ডের মানুষরা একটা পরিচয়, বাংলাদেশি পরিচয়ে নিজেদের সংশ্লিষ্ট করেছিল এবং এরা বিশ্বাস করেছিল যে আমরা আমাদের দেশটাকে একটা ভায়াবল রাষ্ট্রে পরিণত করতে পারি। এটাই হচ্ছে রেজাল্ট। এখন আমাদের কাছে আরো 40-45 বছর পরে আরেকটি নতুন চ্যালেঞ্জ আসছে, যে ধ্বংসপ্রায় প্রতিষ্ঠানগুলির উপরে, ধ্বংসপ্রায় অর্থনীতির উপরে, ধ্বংসপ্রায় ব্যাংকিং ব্যবস্থার উপরে আমরা নতুন করে আবার উন্নয়নের সূচনা করব। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন একটা কোইন্সিডেন্স। তখনকার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, আজকে তারই ছেলে, আবার তার উপরেই আমরা ভরসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশটাকে আবার পুনর্গঠনের স্বপ্ন দেখছি, পরিকল্পনা করছি। আপনি যেহেতু একটু টাচ করেছেন পররাষ্ট্রনীতির ব্যাপারে, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো পররাষ্ট্র নীতি যেটা ছিল, যেমন উনি সার্ক গঠন করেছিলেন এবং এটা খুবই একটা সফল একটা সাউথ এশিয়ার মধ্যে একটা ব্যবস্থা ছিল। ওইটা কিন্তু ওনার পরে আর কেউ ওইটাকে ফলো আপ করে নাই। যেহেতু আপনি টাচ করেছেন পররাষ্ট্র নীতির ব্যাপারে, এই ব্যাপারে কি কিছু বলবেন? সার্কের কথাটা বলি। সার্ক আনুষ্ঠানিকভাবে সূচনা করে শহীদ জিয়ার সময় না, এরশাদ সরকার সময়। শহীদ জিয়ার পররাষ্ট্র সচিব ছিলেন SMS কিবরিয়া সাহেব মরহুম। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ জিয়া এবং মূলত উদ্দেশ্য ছিল এই 7টা দেশের বৃহৎ প্রতিবেশী হচ্ছে ভারত, এবং এই 7টা দেশের সাথে মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব যদি জোরদার করা যায়, তাহলে বিবদমান দেশগুলি তার বিদ্যমান সমস্যাগুলি আলাপ আলোচনার মাধ্যমে কাটিয়ে উঠতে সক্ষম হবে। এটি ছিল মূলত সার্ক গঠনের অনুপ্রেরণা। মুশকিল হলো, যখন শহীদ জিয়ার হত্যাকাণ্ডের পরবর্তীতে, তিনি শহীদ হওয়ার পরবর্তীতে এরশাদ সরকার সময় প্রথম সার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, ভারত প্রথমেই চাপ দিয়ে সার্কের চার্টার থেকে দ্বিপক্ষীয় কোনো ইস্যু উপস্থাপন করা থেকে এটা সার্কের চার্টার থেকে বাদ দিয়ে দেয়। তার মানে কি, সার্কের অন্য যে কয়টা দেশ ছিল তাদের প্রত্যেকেরই সমস্যা ছিল ভারতের সাথে কোনো না কোনো সমস্যা। আপনি কলমের এক খোঁচায় সার্কের চার্টার থেকে যখন বাইলেটারাল ইস্যু এই ফোরামে উত্থাপন বাদ দিয়ে দিলেন, তখন এই ফোরাম গঠনের মূল যে অভিপ্রায় ছিল সেটি ব্যাহত হয়ে পড়ে এবং এটি একটি কি বলা যায়, একটা সেরেমোনিয়াল, একটা ফ্যান্সি প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল, মূল উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। তো এটি তো সার্কের জন্য শুরুর সময় একটি বিপর্যয়। আজকে যদি সার্কটা স্বাভাবিকভাবে চলমান থাকতো, ফাংশনাল থাকতো, তাহলে এই যে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে অপপ্রচার ইত্যাদি করার চেষ্টা করছে, এগুলি ফোরামে উঠানো যেত, আলাপ আলোচনার সুযোগ থাকতো। আপনি দেখেছেন যে ডক্টর ইউনূস
দায়িত্ব নেওয়ার পরে শুরু থেকেই বলে আসছেন যে আমরা সার্ককে রিভাইভ করি, সার্ককে আবার পুনর্জীবিত করি। এটি হলো একটা উদ্দেশ্য। এই উপমহাদেশ গতকাল গঠিত হয়নি। এই যে দেশগুলি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, এগুলি তো 10 বছর, 20 বছর, 100, 200, 500 বছরের সৃষ্টি না, হাজার বছরের ইতিহাস। এবং একটা সময়ে এই অঞ্চল অবিচ্ছিন্ন ছিল, কখনো কখনো বিচ্ছিন্ন ছিল, কখনো কোনো সম্রাটের অধীনে ছিল, কখনো সালতানাতের অধীনে ছিল, কখনো সুবা হিসাবে বিভক্ত ছিল, কখনো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। কিন্তু পারস্পরিক আদান প্রদান, বাণিজ্য চলাচল সবকিছুই স্বাভাবিক ছিল, সাংস্কৃতিক মিলমিশ ছিল, বন্ধন ছিল। দুঃখের বিষয়, অথবা আপনি ইতিহাসই বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি, তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে শত বছর ব্যাপী যুদ্ধ করেছে। তারা নিজেদের মধ্যে দুইটা বিশ্বযুদ্ধ করেছে এবং একটা সময়ে এসে তারা এই উপলব্ধি করেছে উন্নয়ন মানে হচ্ছে শেয়ার্ড প্রসপারিটি, সম্মিলিতভাবে উন্নয়ন। উন্নয়ন একা একা হয় না, আর মারামারি, বিদ্বেষ, হানাহানি করে উন্নতি ঘটানো যায় না। পারস্পরিক উন্নতির জন্য পারস্পরিক সংযোগ দরকার, পারস্পরিক সাহায্য দরকার, শেয়ার্ড প্রসপারিটি। এখন আফসোসের বিষয়, আমাদের যে পার্শ্ববর্তী দেশ, দেখেন ভারত হচ্ছে 12 লাখ বর্গ মাইলের একটা বিশাল দেশ, 140 কোটি তার অধিবাসী। আমাদের এই দেশের এরিয়া হচ্ছে মাত্র 55,598 বর্গ মাইল। পাকিস্তানের হচ্ছে 3,56,000 বর্গ মাইল, 3.5 লাখ বর্গ মাইল। এখন 140 কোটি জনসংখ্যার অধিবাসী যে দেশটি ভারত, যে কোনো কারণেই তারা মনে করে বাংলাদেশের সাথে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো যখন বাংলাদেশ স্বীকার করে নেয় যে আমি ভারতের পদতলে থাকতে রাজি আছি, এর মানেই হলো ভালো সম্পর্ক। ইটস রং, ভুল। আপনি দেখেন ভারত একটা $3 ট্রিলিয়নের উপর তার ইকোনমির সাইজ, অর্থনীতির সাইজ হচ্ছে $3 ট্রিলিয়ন উপরে। বাংলাদেশ 450 বিলিয়ন, পাকিস্তানও 360-70 বিলিয়নের মতো। এই যে প্রায় 4 ট্রিলিয়নের একটা এলাকা, নেপাল, ভুটান ইত্যাদি সব প্রায় 4 ট্রিলিয়নের কাছাকাছি একটা অর্থনৈতিক জোন। আমাদের মধ্যেকার পারস্পরিক ব্যবসা বা পারস্পরিক ট্রেড কিন্তু মিনিমাল, খুবই কম। আমাদের জিডিপির 101% বেশি না। তার মানে আমরা নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছি, আর আমাদের এই গরিব জনগোষ্ঠীকে উন্নতির অর্থনৈতিক সম্ভাবনার স্ফুরণের সুযোগটা আমরা নষ্ট করছি। এর থেকে বোকামি কিছু হতে পারে না। এই উপমহাদেশের জন্য, এই রিজিয়নের জন্য তখনই ভালো দিন আসবে যখন আমাদের বৃহৎ প্রতিবেশীর মধ্যে এই উপলব্ধিটা হবে যে প্রসপারিটি মানে শেয়ার্ড প্রসপারিটি। কাউকে দাবিয়ে চাপিয়ে রেখে শুধু একা উন্নয়ন করা যায় না, বা বহির্বিশ্বের কাছে বড় শক্তির স্বীকৃতি আদায় করা যায় না। থ্যাংক ইউ মিস্টার মুক্তাদির। আমাদের সব ভালো কাজের শুরু খুবই ভালো এবং শেষ হওয়ার সময়টাও আমাদের চলে এসেছে। আমরা এতক্ষণ আপনার যে রাজনৈতিক আদর্শের প্রতি আপনি যে কথাগুলো বললেন, দেশকে আপনারা কিভাবে নিয়ে যেতে চান, আপনার অনেক কথা আমরা শুনলাম। ভবিষ্যতে আমরা আপনার আরও অনেক কথা শুনবো সেই আশা রাখি। তো আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। তার আগে আপনি যদি কিছু দর্শকদেরকে বলতে চান। না, আমার বিশেষ কিছু বলার নেই। এখনকার সময়টা কঠিন, চ্যালেঞ্জিং টাইম। আমরা 50 বছরের ব্যবধানে এই বাংলাদেশের মানুষ দুইবার নিজেদের বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। একবার ভৌগোলিক স্বাধীনতা, আরেকবার স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার স্বাধীনতা। এই স্বাধীনতাটা যেন আমরা অক্ষুণ্ণ রাখি, আমাদের ঐক্য এবং প্রত্যয় ঠিক থাকে, লক্ষ্য ঠিক থাকে, আর আমরা রাজনৈতিক জবাবদিহিতার সংস্কৃতি যেন পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করে সফল হওয়া এই জাতির, এই দেশের অস্তিত্বের জন্য অপরিহার্য। যারা আমার কথা শুনেছেন বা শুনবেন, আপনাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ধন্যবাদ।